উনি প্রথমেই লিখেছেন যে এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে। বুঝতেই পারছেন ব্ল্যাক ম্যাজিক আপনাদের অনেক পছন্দের একটি টপিক, যদিও আপনারাও জানেন আমিও জানি যে এটা নিয়ে বেশি নাড়াচাড়া করা বা এটা নিয়ে অত বেশি ভাবা চিন্তা বা এটা নিয়ে কোনোদিন কোনো এক্সপেরিমেন্ট করতে যাওয়াটা একেবারেই বোকামি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওনার ঘটনাটি এখন ওনার মতো করে পড়ে শোনাম। আমার হাজবেন্ডের পরিবার আমার শ্বশুর বাড়ি বাংলাদেশের কোনো একটা জায়গায়, আমার বললাম না, এবং তারা পরে পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যান। এই ঘটনাটি 2018 সালের অক্টোবরের দিকে শুরু। একদিন আমি ইউনিভার্সিটির কাজ শেষ করে বাসায় আসি। আমার হাজবেন্ড অফিস শেষ করে আমার পরে বাসায় ফেরে। আমি এর মধ্যে কুইক করে কিছু রান্না বান্না করলাম। তারপর সোফা এসে বসে টিভিটা অন করে যখন খাবার মুখে দিতে যাই, হঠাৎ একটি বিকট গ্লাস ভাঙার সাউন্ড পেলাম। খুব জোরে একটি আওয়াজ। মনে হচ্ছিল কে যেন গায়ের যত শক্তি আছে সব শক্তি দিয়ে গ্লাসটা ভেঙে ফেলেছে। বুঝতে পারলাম যে শব্দটি কিচেন থেকে আসলো। চোর ডাকাত হতেই পারে না, আমাদের এলাকায় এই সব বিষয় খুব কম হয়, বলতে গেলে হয়ই না। ভাবছিলাম ওপরের অ্যাপার্টমেন্টে কাজ করাচ্ছে, হয়তো সেখান থেকেই সাউন্ড আসছে। তারপর ভাবলাম ওপরে ফ্ল্যাটের রাতের সময় কেন কাজ করাবে, আর টাইম পেল না। ফ্ল্যাট রিফারবিশমেন্টের জন্য ল আর রুলস আছে সকাল সকাল করানো, যেন সন্ধ্যার পর নেইবার্সদের সাউন্ডের জন্য কোনো সমস্যা না হয়। পরে ভাবলাম ওপরে ফ্ল্যাটে হয়তো আর্জেন্ট কোনো কাজ করা হচ্ছে। যাই হোক, মোটামুটি শিওর ছিলাম যে ওপরের ফ্ল্যাট থেকেই সাউন্ডটি আসছে, কিন্তু তারপরও কেমন যেন মনে হচ্ছিল, এবং কেন যেন আমার বারবারই মনে হচ্ছিল যে ঘরেই শব্দটি হচ্ছে। এইসব ভাবতে ভাবতে কিচেনে যেয়ে লাইট অন করে যা দেখি, সবকিছু তো আগের মতোই আছে। বাসায় সবখানে চেক করলাম, কিছুই তো ভাঙা পাচ্ছি না, সব ঠিক আছে। তবে কি হলো, কোথা থেকে এই বিকট শব্দটি আসলো? আমি তো শিওর ছিলাম কিচেন থেকেই আসলো। তারপর ভাবলাম যেহেতু বাসার ভেতরে সব ঠিক আছে, তাহলে ওপরের ফ্ল্যাটে গিয়ে রিকোয়েস্ট করব যেন রাতে কাইন্ডলি কাজ না করায়। এই কথাটি বলার জন্য ওপরের ফ্ল্যাটে আমি রওনা দিলাম। যে বেল টিপে দেখলাম যে কেউ দরজা খুলছে না, ভেতরেও কোনো আওয়াজ নেই। তার মানে কি কেউ বাসায় নেই? তাহলে কি কেউ কোনো কাজ করাচ্ছে না ওপরে? তবে এই আওয়াজটা কোত্থেকে আসবে? এইসব ভাবতে ভাবতে বাসায় ফিরে গেলাম। আর ওই দিন আমার হাজবেন্ডকে কিছু বলিনি, যেন ও টেনশন না করে। সাইকোলজিস্ট হয়ে ব্যাখ্যা খুঁজতে থাকলাম। তাই ভাবলাম হয়তো আমার নিজের মনের ভুলও হতে পারে, কিন্তু কেন যেন পুরো রাতটা ঘুমাতে পারলাম না আমি। পরের দিন সেম টাইমে ইউনিভার্সিটির কাজ শেষ করে বাসায় আসলাম। অ্যাজ ইউজুয়াল সন্ধ্যার খাওয়া তৈরি করলাম, টিভি অন করলাম আর খেতে লাগলাম। হঠাৎ আবারও সেম সাউন্ডটি হলো, আজকেও একই টাইমে একই সাউন্ড। আজব, আজকে একটি ভয় কাজ করলো যে হয়তো গতকাল কোনো চোর ঘরে ঢুকতে যাচ্ছিল আর পারেনি দেখে হয়তো আজকেও ট্রাই করছে। যদিও শিওর ছিলাম কেমন জানি যে চোর না, কিন্তু কখন কি হতে পারে কে জানে। তবুও কখনো মাথায় আসেনি যে অলৌকিক কিছু ঘটতে পারে। ভয় লাগছিল। পুলিশ কল করার উদ্দেশ্যে ফোন হাতে নিতে নিতেই দেখলাম একটি সাদা আলো আমার করিডোর দিয়ে পার হয়ে যাচ্ছে। বুঝে ওঠার আগেই আরেকটি বিকট শব্দ হলো। আমি চমকে উঠলাম। মনে হচ্ছিল যে কে যেন আমার বাসার গেইটের দরজা খুব জোরে বাড়ি দিল, কিন্তু দরজা তো বন্ধই ছিল। কিছুই বুঝে উঠতে পারলাম না কি হচ্ছে আমার সাথে। বলে রাখা ভালো যে টিভি রুমের কিচেনের মাঝখানে একটি লম্বা হলওয়ে আছে, যেখান থেকে ডাইরেক্ট কিচেনে যায় টিভি রুম থেকে। খিদে চলে গেছে। কিছু না খেয়ে কিচেনে প্লেট রাখার উদ্দেশ্যে রওনা দিলাম। কিচেনের লাইট অন করে আর প্লেট টেবিলের ওপর রাখতে চেয়ে দেখলাম আমার হাজবেন্ডের অনেক প্রিয় আর শখের ডাইনিং গ্লাসের টেবিলটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। এমন বাজেভাবে চুরমার হলো, মনে হচ্ছিল কে যেন অনেক রাগান্বিত ভাবে হাতুড়ি দিয়ে ভেঙে দিয়ে গেছে। ফ্লোরে ছোট ছোট কাচের টুকরো পড়েছিল। কিভাবে ভাঙলো? আর সেই সাদা ছায়াটি কি ছিল? কখনো আমার জীবনে এমন কিছু দেখিনি, আজ প্রথম।
সেই রাতে দুজনেরই ঘুম আসছিল না। আমার হাজবেন্ডকে বুঝাতে লাগলাম যে বড় কোনো ক্ষতি হয়নি কারো, এটাই বড় কথা। তারপর ব্যাখ্যা দিতে লাগলাম যে ফ্যাক্টরি থেকে হয়তো গ্লাসের কোনো ফল্ট ছিল বা কিছু বাবলস ছিল, যার কারণে গ্লাসটা এমন অবস্থায় ফেটে গিয়েছে। কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে সব বলছি, সে বুঝতে পেরেছিল। কেননা এই টেবিলটি গত 6 বছর ধরে আছে আমাদের বাসায়, কখনো কিছু হলো না, এখন কেন? শুনেছিলাম কাঁচ ভাঙার নাকি ভালো লক্ষণ না, হয়তো এটাই ঠিক। আরো কিছুদিন পর সন্ধ্যায় মাগরিবের আজানের সময় আমার হাজবেন্ড হঠাৎ বাসার দরজায় 3টি হাতের নখ শুনতে পায়। এই টাইমে কে আসতে পারে ভাবতে লাগলো। হয়তো পোস্টম্যান কোনো লেটার রেখে গিয়েছে বক্সে। দরজা খুলল, চেক করার জন্য বক্সটা খুলল, কিন্তু কিছুই ছিল না। আশেপাশে কাউকে দেখতেও পেল না, সব নিরিবিলি। এত নিরিবিলি কখনো দেখেনি আগে। যাই হোক, মনের ভুল ভেবে দরজা আটকিয়ে দিল। সেই একই রাতে আমার হাজবেন্ড একটি দুঃস্বপ্ন দেখল তার এক আপন চাচা খুব কাঁদছে একটি অন্ধকার ঘরে বসে। আশেপাশে কেউ নেই, কিছু নেই, শুধু একটি লাশ দাফন করার কাপড় দিয়ে মোড়ানো। আজব একটি স্বপ্ন ছিল। তার চাচা কেন দেখল? দাফন কাপড়ে মোড়ানো কে ছিল? ভাবল চাচু ঠিক আছে তো। এর পরদিন তার স্বপ্নে দেখা চাচুকে এসে কল দিল। উনি তো ঠিকই আছেন, কিন্তু এখানেই আমাদের বুঝতে ভুল হয়েছিল। 2018 নভেম্বরে আমার বার্থডে উপলক্ষে পার্টি দেই আমরা। ওই দিন আমার হাজবেন্ড কেমন যেন টেনশনের মতো ভাব করছিল, তার ভেতরে টেনশন কাজ করছিল। পার্টি শেষে তাকে জিজ্ঞেস করলাম কোনো কারণে আপসেট কিনা। সে বলল আজকে হঠাৎ কেমন জানি বাবার জন্য খুব খারাপ লাগছে। এত খারাপ লাগছে যে বলে বুঝাতে পারবো না। আগে কখনো এত খারাপ লাগেনি। আমি ভাবলাম অনেক বছর হয়েছে দেশে যায় না, হয়তো এই কারণেই হতে পারে। কিন্তু আসল বিষয়টা অন্যরকম ছিল। জীবনে শুনে এসেছি মা বাবারা সন্তানদের বিপদ টের পায়, কিন্তু আমার জীবনে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না যে সন্তানরাও মা বাবার বিপদের কথা বুঝতে পারে। এর পরদিন বাংলাদেশ থেকে কল দিয়ে জানতে পারল যে বাবা গ্রামের বাড়ি গেছে আর হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে ওখানে। গ্রামে গেলে উনি নর্মালি একাই যেতেন। গ্রামে যাওয়ার কারণ ছিল কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল ওনার, ওগুলো শেষ করে ঢাকা চলে যাবেন তাড়াতাড়ি। তার আগে উনি বাজারের দোকান থেকে 1 কাপ চা খেয়ে নেন। বাবা গ্রামে গেলে সব সময় গ্রামের বাজারে এই দোকান থেকেই চা খেতেন। চা মজা হয় দেখে। পরবর্তীতে জানতে পারলাম যে ঠিক 2 সপ্তাহ আগে আমাদের কিছু ব্যাড উইশার্স, মানে যারা আমাদের হাসি মুখ সহ্য করতে পারেন না আর আমাদের পরিবারের শুধু ক্ষতি চান, তারা বাবার চায়ের কাপের ভেতর 3 বার একটা কুফরি তাবিজ চুবিয়ে দিয়ে বাবাকে সেটা খাইয়ে দিয়েছে। মানে তারা নিশ্চয়ই জানতো যে বাবা এই দোকান থেকে চা খাবেন, এখানে আসবেন। আর সেই দিন থেকেই বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং অসুস্থ হওয়া শুরু করলেন। যখন বাবাকে ক্ষতি করার জন্য তাবিজটি তৈরি করা শুরু হয়, তখন থেকে আমার হাজবেন্ড বিভিন্ন সাইন্স পায়। তার অনেক প্রিয় গ্লাস ভাঙা টেবিলের ওপরে, মানে যেটা ঘটে আমাদের বাসায়, চাচ্চুর কান্না, কাফনের কাপড় দিয়ে মোড়ানো মানুষ, এই সমস্ত দুঃস্বপ্নে দেখা, এবং গেটের দরজায় 3টি নখ শোনে। সবগুলোই ভালো লক্ষণের না। হয়তো এইসব সাইনের মাধ্যমে সতর্ক করে দেয়া হচ্ছিল যে কোনো বিপদ আসছে সামনে। সেই দিন বাবা চা খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার ফলে একই দিন আর ঢাকায় ফিরতে পারলেন না। চিন্তা করলেন যে আরো একদিন থেকে যাবেন, যেহেতু আজকে শরীর খারাপ লাগছে। এত দূর জার্নি করা, আরো উইক হয়ে পড়তে পারেন তিনি। সেই রাতেই বাবার সাথে আরো কিছু ঘটনা ঘটে। রাতের আঁধারে বাবা দেখতে পান বাড়ির ভেতরে অনেক কিছুই, এবং কার যেন গলার ডাক শুনতে পান তিনি। সেই কণ্ঠটি বলছে, সব শেষ, সব শেষ।
আরো একটা কালো ছায়ার মতো দেখতে পান বাড়ির ভেতরে। বাবা অনেক সাহসী ছিলেন, তাই তো গ্রামে একাই যেতেন, একাই থাকতে পারতেন। বাবা একবার ভেবেছিলেন যে অলৌকিক কিছু হতে পারে, এমন উনি লাইফে অনেকেই দেখেছেন। তাই এইসব বিষয়ে অত বেশি ভয় পেতেন না, শুধু আল্লাহর উপরে ভরসা করতেন এবং আল্লাহ যে যথেষ্ট এটাই তিনি বিশ্বাস করতেন। বেশি কিছু না ভেবে বাবা ঘুমিয়ে পড়লেন দোয়া কালাম পড়ে এবং 3 বার আয়াতুল কুরসি পড়ে। এর পর দিন একটু বেটার ফিল করা শুরু করলেন, তাই ঢাকার দিকে রওনা দিলেন তিনি। ঢাকায় যাওয়ার পরেই আমাদের জীবনে, আমার হাজবেন্ডের জীবনে অনেক বড় একটি বিপদ চলে আসে। বাবা দিনের পর দিন অনেক অসুস্থ হয়ে পড়েন। বাবা খুব অসুস্থ থেকে বাংলাদেশে আর্জেন্টলি যাওয়া হয়। এরপরেই কালো জাদুর ঘটনাগুলো একটার পর একটা শুরু। বাবা ঢাকা যাওয়ার পর কিছুদিন পর আমাদের ননদকে রাস্তায় একটি মেয়ে হঠাৎ এসে বলেছে, তোদের উপরে অনেক খারাপ কিছু হবে, সাবধান। বলেই মেয়েটি ভ্যানিশ হয়ে গেল। আমার ননদ তাকে আর দেখতে পেল না। ভাবলো হয়তো পাগল হবে। আমি জানি না বিশ্বাস করবেন কিনা, বাবা মারা যাবার আগে রাতে অমাবস্যার রাত ছিল, আর সেই দিন স্পষ্ট আমরা দেখতে পাই একটি বিবস্ত্র চেহারার রূপে একটি মানুষ হঠাৎ ঘরে ঢুকে পড়ে। কেউ থামাতে পারল না, এত ধরতে আর থামাতে চেষ্টা করলো সবাই, কিন্তু কেউ পারল না। মানুষটি শরীরে এত শক্তি ছিল, মনে হচ্ছিল হাজার হাজার মানুষকে একসাথে হলে যে শক্তি হবে তার শক্তি তেমন। কাউকে কোনো কথা না বলে যেই রুমটি খালি ছিল সেই রুমে ঢুকে পড়ে, দরজা লক করে দিল। তারপর কিছুক্ষণের মধ্যে আবার বের হয়ে গেল। সবাই আবারও জিজ্ঞেস করছিলাম, কোন অধিকারে এভাবে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন? এত মানা করার পরও কে আপনি? কেন এসেছেন? কাকে চান? যাওয়ার আগে শুধু একটু উত্তর দিল, সরি, রং ফ্ল্যাট। আজব। ওই রাতে এই বিষয়টা পাত্তা দেওয়ার আগেই বাবাকে নিয়ে সবাই অনেক ব্যস্ত হয়ে ওঠে, কারণ ওনার অসুস্থতা আরো বেড়ে যাচ্ছিল। বারবার হার্ট অ্যাটাক হচ্ছিল, আবার বিট ফিরে আসছিল। একটা মানুষ এতবার হার্ট অ্যাটাক করার পরও বাঁচার কথা না, কিন্তু উনি ফিরে আসছিলেন। 10 মিনিটস হার্টবিট ছিল না, এরপর আবার ফিরে আসে। বলে রাখা ভালো, বাবার বডি রেগুলারলি চেক আপ করানো হতো। কিছুদিন আগে রিপোর্টে লেখা ছিল ওনার সব ঠিক আছে, কিন্তু রিসেন্ট রিপোর্টে একদিনের মধ্যে হঠাৎ একসাথে 2টা কিডনির প্রবলেম দেখা দেয়, লিভারের আর লাংসের প্রবলেম দেখা দেয়, সব একসাথে ফেলিয়ার। আমাদের এলাকার বড় ইমাম থাকে, তিনি বললেন যে ব্ল্যাক ম্যাজিকে এই সব হচ্ছে এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সব করা হয় বদ জিন চালান দিয়ে। অমাবস্যার রাতের পর লাস্টে যা হয়, বাবাকে আইসিইউতে নেয়ার আগে নার্সরা বললেন ওনার মাথায় কে যেন খুব জোরে একটি বাড়ি দেয়, আর উনি মাথা ধরে থাকেন অনেকক্ষণ। তারপর সব কালো। সকালেই বাবা আমাদের মাঝে আর নেই। আমার হাজবেন্ডের দেখা দুঃস্বপ্নে কাফনের কাপড় মোড়ানো হয় তাকে, আর চাচু ছিলেন স্বপ্নের জাস্ট একটি হিন্ট, যা ওনার আত্মীয় অর্থাৎ আমার শ্বশুরের ভাই, তিনি স্বপ্নে এসেছিলেন। আর সেই কারণেই, যেহেতু ভাই ছিলেন স্বপ্নে, এরকম ভাবে কাঁদছিলেন। বাবা চলে যাবার পর বিছানা চাদর সব গুছাতে চেয়ে তোষকের ভেতর একটা মোড়ানো কাগজ পাওয়া যায়, কিছু লাল সুতো দিয়ে পরানো। কাগজটির ভেতরে উল্টো করে কিছু লেখা, কিছু নাম্বার, কাফনের কাপড় দেয়া আর কিছু মাটি পাওয়া যায়। এলাকার বড় ইমামকে এটা দেখানো হয়, আর উনি কনফার্ম করেন যে এটা অনেক বড় একটি কুফরি কালাম, যা বাবার ওপর প্রয়োগ করা হয়েছে। বুঝতে বাকি রইল না যে সেই রাতে যে বিভৎস চেহারার লোকটি ঘরে ঢুকেছিল এবং সে বলেছিল রং ফ্ল্যাট, সেই লোকটি দিয়ে গিয়েছিল এটি। ইমাম আরো বললেন যে এটা তাদের লাস্ট একটা চাল ছিল, যেটা সাকসেসফুলি কাজ হয়েছে আমাদের ফ্যামিলির মাথা কেটে দেওয়ার জন্য, মানে আমাদের ফ্যামিলির হেড আমাদের বাবা। এই সব জানার পর আমার হাজবেন্ড ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে লাগলেন, দেখার জন্য যে কে সেই লোকটি যে রাতে এসেছিল এবং ঢুকেছিল আমাদের ঘরে। যেই টাইমে ওই লোকটি ঢুকেছিল সেই টাইমে সিসিটিভিতে কিছু দেখতে পাওয়া যায়নি, কিন্তু
যে টাইমে মানুষটি বের হয়ে চলে গেছে সেই টাইমে একটা কালো বেড়ালকে দেখা গেল যে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল, এবং সেই বেড়ালটির আর কোনো ফুটেজ সেই সিসিটিভি ক্যামেরার মেমোরিতে ছিল না। আরও কিছু হিডেন কুফরি ডিটেলস আছে কিনা সেটা ডিস্ট্রয় করার জন্য আমরা চেষ্টা করতে লাগলাম। বিভিন্ন জায়গা থেকে 3টি বড় হুজুরের সাথে কথা বলা হয় এবং 3জনই একই কথা বললেন যে গ্রামে 3টি তাবিজ পুঁতে রাখা হয়েছিল বাবাকে মারার জন্য, এবং প্রথমটা দেয়া হয় বাড়ির গেটের পাশে, বাকি 2টি দেয়া হয় রাস্তার মোড়ে। গেটের পাশেরটা পাওয়া যায় এবং রাস্তার মোড়েরটা শুধু একটা পাওয়া যায়, কিন্তু তৃতীয়টা কখনো পাওয়া যায়নি। হয়তো যেই মানুষটা আমাদের বিপদে ডেকে এনেছে তারা টের পেয়ে সরিয়ে ফেলেছে। আরো অনেক প্রমাণ পাওয়া যায় যে এই মানুষগুলো অনেক আগে থেকেই প্ল্যান করেছিল বাবাকে মারার জন্য। ঢাকার বাসায় আরেক তোষকের ভেতর কাফনের কাপড় আর একটা পায়জামার ফিতে পাওয়া যায়, তাতে 41টা গিট্টু দেয়া। ইমাম থেকে জানতে পারলাম যে প্রত্যেকটা গিট্টু দেয়া আছে, সেটার মানে হচ্ছে 1 দিন। তার মানে গিট্টুটা 40 দিন আনটিল বাবা বিকেম ফুললি উইক and ready for the final kufri mission for them, যেটা বিভৎস চেহারার সেই লোকটিকে দিয়ে করানো হয়েছিল। এসব জেনে শুধু দোয়া করি আল্লাহর কাছে, যারা এভাবে অন্যের ক্ষতি করে তাদেরকে হায়াত দান করুক আর এই বাজে পথ থেকে ফিরিয়ে আনুক। যারা কারোর কোনো ক্ষতি করে না তাদের জীবনে এমন বিপদ এনে দেয়া এমন কিছু অদৃশ্য শক্তি দিয়ে কেন এভাবে অন্যের জীবন নষ্ট করে ফেলা হয় সামান্য একটু মনের শান্তির জন্য? আমি আজও বুঝতে পারলাম না। যারা যারা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেন তাদের উদ্দেশ্যে বলছি, যার কারণে এত কুফরি কালাম করছেন নিজের সামান্য কিছু টেম্পোরারি স্বাদ মেটানোর জন্য, পৃথিবীর এই শান্তি লাভ করে আপনি কি জান্নাতে ঢুকতে পারবেন? সামান্য সুখের জন্য চিরকালের সুখ ত্যাগ করছেন। একদিন আমারও মরতে হবে, আপনারও মরতে হবে। আল্লাহ সহজভাবে মরণ দিবে না আপনাদেরকে, এটা প্রমাণিত অনেকভাবেই। আপনাদের এই সব খারাপ কাণ্ডর জন্য আপনাদের ফ্যামিলিও ভুগতে পারে, যেটা ব্ল্যাক ম্যাজিকের যারা প্র্যাকটিস করে তাদের সবারই একটা পরিণাম হয় আর কি। আমি অনেক কষ্ট নিয়ে এসব বলছি, কারণ বাবাকে মেরে এই মানুষদের মনে শান্তি হয়নি। আজও অনেক বিপদ যাচ্ছে আমাদের ওপর দিয়ে এখনো। এই ঘটনাটি ভালো লাগলে বাকিগুলো অন্যদিন পাঠাবো। তারপরে তিনি থ্যাঙ্কস দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনাটি পড়ে শোনানোর জন্য, এবং আমাদেরকে তিনি তার তো নাম টাম সবকিছু আগে থেকেই প্রকাশ করতে নিষেধ করেছেন, যে জন্য আমরা করলাম না। এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং আমি চাই না যে এইরকম কোনো ঘটনা আর কারো জীবনে ঘটুক, কোনো মানুষ এইরকম। আজকের ঘটনাগুলো আপনার মন ছুঁয়ে যাবে। চলুন সরাসরি চলে যাই ঘটনায়। আমি রায়হান, আমার বাড়ি কালীগঞ্জ, ময়মনসিংহ। এই ঘটনাটা আমি কাউকে বলার ইচ্ছা করিনি অনেকদিন, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না এটা ঠিক কি ছিল। কিন্তু এখন বলছি, কারণ যেটা আমার চাচাতো বোনের সাথে হয়েছে সেটা ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দিতে পারে। যারা শুনছেন তারা যদি কখনো এমন কিছু অনুভব করেন তাহলে বিষয়টাকে হালকা করে নেবেন না। মিম আসল নাম না, সে নিজেই নাম প্রকাশ করতে নিষেধ করেছে। ঘটনাটা শুরু হয় তার দাদা মারা যাওয়ার কিছুদিন পর থেকে। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কয়েকদিন পর থেকেই সে অদ্ভুত কিছু টের পেতে শুরু করে। স্কুলে যাওয়ার সময় সে অনুভব করত কেউ একজন তার পেছনে হাঁটছে। পায়ের শব্দটা ঠিক তার নিজের গতির সাথে মিলিয়ে চলত। সে হঠাৎ থেমে গেলে শব্দটাও থেমে যেত, আবার হাঁটতে শুরু করলে সে শব্দটা ফিরে আসত। কয়েকবার সে পরিষ্কার অনুভব করেছে পেছন থেকে কেউ তাকে ধাক্কা দিল, ঠান্ডা একটা চাপ, কিন্তু পেছনে তাকিয়ে দেখেছে কেউ নেই। এরপর শুরু হয় আরেকটা ভয়ঙ্কর ব্যাপার। কেউ একজন তার নাম ধরে ডাকতে শুরু করে। প্রথম দিকে সে ভাবত হয়তো পাশের কেউ ডাকছে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে ডাকটা তার নিজের গলায় হচ্ছে। সে থেমে গিয়ে পেছনে তাকাতো, কাউকে দেখা যেত না। কিন্তু যখন সে জবাব দিত তখন আর কোনো শব্দ পাওয়া যেত না, যেন কেউ তাকে শুধু থামানোর জন্যই ডাকছিল। এই ঘটনাগুলো সে বাসায় বললেও সবাই এটাকে মনের ভুল বলে উড়িয়ে দেয়। একটা রাতের কথা সে আমাকে কাঁপতে কাঁপতে বলেছিল। রাত তখন প্রায় 2টা, চারদিক নিস্তব্ধ, এতটাই যে নিজের নিঃশ্বাস কানে লাগছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে অন্ধকারের মধ্যে ছাদের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই সে শুনতে পায় ঘরের এক কোণ থেকে একটা মেয়ের কান্না আসছে। শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হয়,
ওমা ওমা, আমাকে নিয়ে যাও, আমি একা থাকতে পারছি না। মিমের বুকের ভেতর ধকধক শুরু হয়ে যায়। সে বুঝতে পারে শব্দটা তার খুব কাছ থেকেই আসছে। তারপর সে যা টের পায় সেটা শুনে আমি নিজেও কয়েক রাত ঘুমাতে পারিনি। শব্দটা তার নিজের গলায় হচ্ছে। সে নিজের ঠোঁট শক্ত করে বন্ধ করে রেখেছিল, তবুও তার গলায় সেই কান্না ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। সে নড়তে পারছিল না, চিৎকার করতে পারছিল না। মনে হচ্ছিল কেউ তার বুকের ওপর বসে আছে। কিছুক্ষণ পর হঠাৎ সব চুপ হয়ে যায়। এরপর থেকে প্রায়ই সে মাঝরাতে নূপুরের শব্দ শুনতে পেত। খুব ধীরে ধীরে কেউ যেন তার ঘরের সামনে দিয়ে হাঁটছে। শব্দটা দরজার কাছে এসে থেমে যেত। অনেক সময় সে সাহস করে দরজা খুলেছে, কিন্তু বাইরে কিছুই ছিল না। একবার সে জানালার পাশে দাঁড়িয়েছিল, তখন সে স্পষ্ট দেখেছে উঠানের কোণায় সাদা কাপড় পরা একটা ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের পলক ফেলতেই সেটা আর নেই। প্রায় 1.5 বছর পর মিম যখন তার খালার বাসায় যায়, তখন তার খালা তাকে এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে এই মেয়ের ওপর একটা বন্ধন আছে, সময় গেলে এটা তাকে শেষ করে দেবে। তখন কিছু তেল আর পানি পড়া দেয়। কয়েকদিন সব শান্ত হয়ে যায়। মিম ভাবে সব ঠিক হয়ে গেছে, কিন্তু কয়েক বছর পর তার বিয়ের পরে আবার সব শুরু হয়। হঠাৎ করে সে অদ্ভুত অসুস্থ হয়ে পড়ে। শরীর শুকিয়ে যেতে থাকে, কোনো ওষুধে কাজ হচ্ছিল না। তখন আবার এক হুজুর দেখানো হয়। সে বলে অনেক আগে থেকেই তার ওপর তাবিজ করা হয়েছে বাবার বাড়ির দিক থেকে। সেই তাবিজ কেটে দেওয়ার পর সে কিছুটা সুস্থ হয়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে বিয়ের 6 বছর পর। বিকেলের দিকে মিম ঘর থেকে উঠানে নামছিল। তখন সে দেখে তার শাশুড়ি রাস্তার দিকে হাঁটছে। হাঁটার ভঙ্গি, পোশাক সবকিছু একদম স্বাভাবিক। সে কোনো সন্দেহ না করে পেছন পেছন যায়। গাছের আড়ালে ঢোকার সাথে সাথে মানুষটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার ঘরের পেছন দিক থেকে তার শাশুড়ির গলা ভেসে আসে। সে ঘুরে দেখে তার শাশুড়ি সেখান থেকে হেঁটে আসছে। মিম থমকে গিয়ে বলে, আপনি কি একটু আগে রাস্তার দিকে গেলেন, আবার পেছন থেকে আসছেন? তখন তার শাশুড়ি বলে, আমি তো কোথাও যাইনি, আমি তো অনেকক্ষণ ধরে পেছনে কাজ করছিলাম, তুই কাকে দেখেছিস? এই কথা শোনার পর মিমের মাথা ঝিমঝিম করতে থাকে, কারণ সে জানে সে ভুল দেখেনি। এর কিছুদিন পর থেকে তার মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়। মাথার শিরা ফুলে ওঠে, ভিতর থেকে যেন কেউ টান দিচ্ছে এমন অনুভূতি হয়। সে কয়েকবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছে তার চোখের নিচে কালো দাগ দিন দিন গাঢ় হচ্ছে, চোখ দুটো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। একদিন সে আমাকে বলেছিল আয়নায় নাকি মাঝামাঝি সে নিজের দিকে তাকিয়ে থাকতে পারে না, কারণ তার মনে হয় আয়নার ভেতরের মানুষটা ঠিক তার মতো না। শেষে সে কালীগঞ্জের এক হুজুরের কাছে যায়। হুজুর অনেকক্ষণ চুপ থেকে বলে, 5 বছর ধরে তোর উপর কালো জাদু করা হয়েছে, ধীরে ধীরে তোর মাথা নষ্ট করে দেবে। তুই নিজের উপর নিয়ন্ত্রণ হারাবি, শেষে তুই নিজেই নিজের জীবন শেষ করে দিবি। এই কথা শোনার পর মিম শুধু কাঁদছিল, কারণ সে বুঝে গেছে এতদিন যা হচ্ছিল সবকিছুর একটা কারণ আছে। পরে কিছু আমল করা হয়, আলহামদুলিল্লাহ অনেকটাই কেটে গেছে, কিন্তু এখনো একটা বাকি আছে। আর সেই কারণেই হয়তো মিম পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। এখনো মাঝে মাঝে সে চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না, অনেক কিছু ভুলে যায়। হঠাৎ হঠাৎ কি যেন বলে, আবার জিজ্ঞেস করলে বলে সে কিছুই মনে করতে পারে না। সবচেয়ে অদ্ভুত একটা কথা সে আমাকে কয়েকদিন আগে বলেছিল, মাঝে মাঝে গভীর রাতে তার ঘুম ভেঙে যায়। সে নাকি তখন নিজের অজান্তেই উঠে বসে থাকে, আর তার মনে হয় ঘরের এক কোণায় কেউ দাঁড়িয়ে আছে। সে দেখতে পায় না, কিন্তু বুঝতে পারে কেউ আছে। আর ঠিক সেই সময় তার নিজের গলায় খুব ধীরে একটা কথা বের হয়, আমি এখনো আছি। এই কথাটা শোনার পর আমি আর কোনোদিন এই বিষয়টাকে হালকাভাবে নিতে পারিনি। এই ঘটনাটা আমাকে জানিয়েছে আমার চাচাতো বোন মিম এবং তার স্বামী। তাদের বাড়ি কালীগঞ্জ, ময়মনসিংহ। আমি রায়হান, শুধু এতটুকুই বলবো, সব অসুখ চোখে দেখা যায় না, আর সব কিছুর ব্যাখ্যাও সব সময় পাওয়া যায় না। তাই যদি কখনো মনে হয় কিছু অস্বাভাবিক হচ্ছে, আগে চিকিৎসা নিন এবং প্রয়োজন হলে ধর্মীয় উপায়ে সঠিক মানুষের কাছে সাহায্য নিন, কারণ দেরি করলে কিছু জিনিস আর ফিরে আসে না। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগছে। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।